एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है। एक खटमल पूरी रात को अपना हिस्सा देता है। साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। सुबह तक से निकलो, फिर जाए किस्सा बनो, शाम को घर जाओ, दारू पियो, बच्चे पैदा करो और सुबह तक फिर एक बार मर जाओ। क्योंकि आत्मा और अंदर का इंसान मर चुका है, जीने के लिए खिलौने समझौते कर चुका है। साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। स्पाइनाल कार्ड। দেখো আমি এই ঝামেলাটি স্পাইনাল শিরদাঁড়া নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম বহুদিন আগে, প্রায় তাও হয়ে গেল 1 বছরের কাছে, 1 ইয়ার। দেখো আমি কিন্তু আমার শিরদাঁড়া আমার পায়ে আমার মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা है, आदमी को हिजड़ा बना देता है। আমাদের বাড়িতে একটা হিজড়া আছে, তো শুধু তালি মারে আর মহিলাদের শায়ার তলায় ঢুকে পড়ে, শুধু তালি মারে আর মহিলাদের শায়ার তলায় ঢুকে পড়ে। কি নেশা! एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। চলো আজকে সেই হিজড়ার কাহিনী বলবো। এই হিজড়ার কাজ হচ্ছে পেছন থেকে খেলা। হ্যাঁ, মহিলাদের আঁচল ধরে, মহিলাদের ব্লাউজ ধরে, মহিলাদের শায়া ধরে, হ্যাঁ নিজের যে গামছা পরে ঘোরে, লুঙ্গি ড্যান্স, ও যে গামছা পরে ঘোরে, তার জন্যে শুধু চাই মহিলারা উলঙ্গ থাকুক, যাতে ওর গামছা শুধু যখনই খুলে যাবে ও ছুটতে যাবে। কিন্তু মহিলাদের কাছে যে আছে একেবারে দাঁ দিয়ে ঘাচাং করে পুরো ওর ওইখান থেকে যে ওটা নামিয়ে কবে দিয়েছে 1 বছর আগে, ও ভুলেই যায়। স্মৃতিশক্তির লোপ পেয়েছে তো, তাই মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে ভাবে ওটা আছে। কান্ট ইমাজিন, ইয়েস, ও কান্ট ইমাজিন করে যে ওর ওটা আছে, কিন্তু জানে না 1 বছর আগে প্রথম আমি আমার শিরদাঁড়া আমার বাহু বলে ওর ওটা খাচাক করে নামিয়ে নিচে ফেলে দিয়েছি। एक मच्छर आदमी को। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এদিকে দিদিভাইয়ের লাইভ চলছে, দিদিভাইয়ের লাইভ দেখছি, তার সাথে ভিডিওর ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর এবার তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হিড়িম্বা তোমরা। আর এইদিকে হচ্ছে সীমাদি কি শান্তি পাই তুমি যখন ওই মোরকটার বুকের মধ্যে লাঠি মেরে খাঁচা থেকে চিন্তা। চল স্কিপ করো না পুরো ভিডিও। যাই হোক, সিন্ডিকেটের গল্প, কত কি গল্প শোনো। অ্যাকচুয়ালি জানো তো, এই যে কিছু কাজ, এই যে দল নির্দল, তোমরা একটা সময় দেখেছো, আমি গোটা ইউটিউবে একা একজন দাঁড়িয়েছিলাম, গোটা দল বল মিলে কুত্তার মতো জিভ বেরিয়ে গেছিল আমার পিছনে ধাওয়া করতে করতে। আমি তো পাত্তাও দিইনি, ছিঁড়ে একটাও অংশ একটা ছিঁড়ো পাত্তা দিইনি, উল্টে ওর বুকের খাঁচায় লাথি মেরে 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 ওর মুখ চোখে করে দুমাদুম মারতে মারতে ওর 2 চোখে কাজল ভরে দিয়েছি। এত পেদিয়েছি না ওকে আমি এত রামপাট দিয়েছি, ওর মুখে থুতু, ওর বুকের লাথি, ওর বুকের কলিজা বের করে একবারে সে নোড়া দিয়ে, ওর নোড়া আছে না, নোড়া দিয়ে করে থেতো করে এমন অবস্থা করেছি না, ওর কলিজা ভুনা হয়ে গেছে। আর ওর চোখ ভর্তি কাজলে লেপে দিয়েছে, এই চোখ কাজলে লেপে এইখানে শুনলাম নাকি এই বাচ্চা মেয়েটা এই ছোট্ট একটা ভুল করেছিল, যে বাচ্চা মেয়েটা সেই ভুলটা জন্যে সবাই ওকে বলে ইনকাম করছে, বেশ করছে। বাচ্চা মেয়েটার কেচ্ছা বিক্রি করে ইনকাম করছে, আর বাচ্চা মেয়েটাকে তার দোষগুলো দেখিয়ে দিয়ে, ভুলগুলোকে গুনিয়ে দিয়ে, তার কী কী করা উচিত ছিল আর কী কী করা উচিত ছিল না সেটা দেখিয়ে যারা যেভাবে ইনকাম করছে বেশ করছে। আর দীপ্তি প্রত্যেকটা কথাই আমায় বলেছিল প্রথম দিন এই কিছু মানে সাইকো গ্রুপ, ইয়েস, একদম ঠিক শুনেছো না, ঠিক সাইকো। ওরা অ্যাকচুয়ালি কী বলতো, বাবা মরে গেছে, কারোর বর কাজে চলে যায়,
কারোর জয়েন্ট পরিবারে থেকে সংসারে সেভাবে কাজ করে না, ওদের আবার পরিবারের লোকরা শুধু বমি করে। কিছু যখনই দুর্ঘটনা হয় বা বাড়িতে কোনো কাজ বা স্পেশালি কোনো কাজ দেখা যায় তখন কী করে বমি হয়, ওদের সবার বমি হয়। আর একজনের তো মা নেই, মানে মা নেই, বাপ নেই, মায়ের বাড়ি করে রেখেছে, সেই বাড়িতে ভাড়া দিয়ে দিয়েছে, সেইখানে জামাই আর মেয়েকে বসিয়ে খাওয়ায়, ভাড়া তোলে মাস গেলে। আর ওইদিকে ভাড়া বেশ দাম, মানে টাকাটা বেশি, তো ওইখানে ভাড়া দিয়ে দিয়েছে, ভাড়া মাসে মাসে ভাড়া তোলে আর সেই ভাড়ার পয়সায় বসে খায়। কাজ নাই তো, বর জিমে যায়, জিম থেকে মানে কানে হেডফোন দিয়ে মহিলা মহলের কি গল্প হচ্ছে না হচ্ছে সেগুলো শোনে। আর এদিকে এর কী করে কানের মধ্যে সারাক্ষণ এও এখানে কি হচ্ছে না হচ্ছে শুধু এই ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে সেই ঝগড়া দেখে মানে মজা নেয়। তাই সেগুলো তো আমার সাথে পারিনি, আমি তো দিয়েছি কী করছিলাম, যাই পেছন ঘর একলা এমন একটা লাথি মেরেছি, সোজা আমার কাছে লাথ খাওয়ার পর জায়গা খুঁজে বেড়াচ্ছে, এই আমাদেরকে লাথি মেরেছে, এই আমাদেরকে লাথি মেরেছে, এই আমাদের লাথি মেরেছে, আমরা এখান থেকে জামদানি শাড়ি নিয়ে গেলাম, আমরা এখান থেকে চাদর নিয়ে গেলাম, তারপরে সিনথেটিক শাড়ি নিয়ে এলাম, এত কিছু নিয়ে এলাম, তারপরেও আমার পেছন ঘুরে আমার পাছার মধ্যে এক লাথি মেরেছে। কোথায় যাবো তো সেখান থেকে কী করছে, ওরা গিয়েছে প্রথম দীপ্তির কাছে। দীপ্তিকে যখনই ওরা নক করেছে, দীপ্তি কিন্তু আমাকেই ফোন করেছে, ফার্স্ট ফোন দীপ্তি আমায় ফোন করেছে, ফোন করে আমায় বলছে, সীমা এরকম এরকম ব্যাপার, এরকম এরকম আমি দিয়ে দাও, আর যেখানে খুশি যাক, যার সাথে কথা বলি, যেখানে যাবে যাক। ও মানে আমি ওইসব অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ স্বাধীন আমার কাছে ভাই, প্রত্যেকটা মানুষ স্বাধীন, সে যেখানে মন চায় যাক, সে যার সাথে মন চায় কথা বলুক, তার যেখানে ভালো লাগবে, যে কমেন্ট বক্সে গিয়ে ঘুরতে চায় ঘুরুক, যার সাথে। এই দীপ্তির কমেন্ট বক্সে ওই एक मच्छर आदमी को आदमी মানে পুরুষ একটা মশা এসে এই পুরুষ জাতিকে হিজড়া বানা দেতা है। এই যে পুরুষকে দেখতাম দীপ্তির লাইভে, দীপ্তির কমেন্ট বক্সে কুত্তার মতো ঘুরে বেড়াতো। কোনোদিন আমি দীপ্তিকে ফোন করে জিজ্ঞেস করেছি, এই দীপ্তি তোমাকে যে এই গুপ্তি বুড়ি ভিডিও করতো, সে তোমার লাইভে তোমার কমেন্ট বক্সে কি করে, তুমি কিছু বলো না? কোনোদিন শুনেছে? কোনোদিন বলেছে? ওর ব্যক্তিগত ব্যাপার, ওর লাইভে ও কে আসবে না আসবে একেবারে ওর ব্যাপার। কিন্তু না, এই হাফ লেডিস, এই আদমি কাম হিজড়া টাইপস, মানে মশা মারলে হিজড়া হয়ে যায় সেই টাইপসের পুরুষের পাশ দিয়েও যায়নি, ওই হাফ লেডিসটাকে বলছি। হাফ লেডিস কিন্তু ও কার কমেন্ট বক্সে কে কমেন্ট করছে, কার কমেন্টে কে লাভ রিয়াক্ট দিচ্ছে, কার সাথে কার সেটিংস হয়ে যাচ্ছে, কে কার সাথে কথা বলছে, খুব নজর। আর কখন কার সাথে কার ঝগড়া বাঁধাতে হবে, কখন কাকে কোন দিকের কথা কোন দিকে বলতে হবে। দেখো, সেটা তোমরা নিশ্চয়ই একটা ভয়েসে শুনেছো, যেখানটায় ও বলছে গুপ্তি বুড়ি মানে দীপ্তি কে আমি নাকি সেটিংস করে পাঠিয়েছিলাম ওকে বলতে যে আমার মেয়েকে ছেড়ে দিতে। না রে না, আমার স্পাইনালটা ভীষণ শক্ত, রড বসানো, ওখানে রড, লোহার রড দিয়ে তৈরি, একদম এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি, এইভাবে মানুষের সঙ্গে এইরকম আই কন্ট্যাক্ট, এইভাবে কথা বলতে পারি, এইটুকু ক্ষমতা আছে। এইরকম করে আমি যখন দাঁড়িয়ে, তখন আমি কেন একে ওকে বলতে যাব? আমি আজ পর্যন্ত ইপসিতাও বলতে পারবে না যে ইপসিতাকে ফোন করে আমি কোনো দিন বলেছি আমার মেয়ের জন্য ভিডিও নামাও। আমি কোনো দিন ইয়েকেও বলিনি, তনুজা অফিসিয়াল বিডি তনুজাকেও আমি কোনোদিন বলিনি, তনুজা দেখ মাম্পিকে নিয়ে এটা বলেছে, তুই একটা ভিডিও নামা। আমি কোনোদিন আরশকেও বলিনি। এরা আমায় ভালোবাসে, তার জন্য যখনই কেউ আমাকে নিয়ে বলে বা মাম্পিকে নিয়ে বলে, এরা নিজের মন থেকে ভালোবাসা থেকে এরা ছুটে যায়। সেখানটাই বলবো যে কখনোই আমি কাউকে বলিনি, আমি জানি আমার লড়াই আমি একা লড়বো এবং আমি লড়তে এসেছি। আজকে সন্দীপের জন্য যখন আমি লড়েছি, আমি কখনো জানি না যে কে আমার পাশে আসবে, কে আসবে না, কে কতটা সত্যি কথা বলছে, কে কথাটা বলছে না। যখন সন্দীপের বাড়ি আমি পৌঁছাই, তখনও কিন্তু ইপসিতা সন্দীপের এগেনস্টেই ভিডিও নামাতো। তাহলে সন্দীপের বাড়ি যাচ্ছি, কত টাকা দিয়ে আমার টোটো ভাড়া নিয়েছি, আদতেও ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে, সমস্তটা কিন্তু জানতো ইপসিতা তখনও 100% সন্দীপকে বিশ্বাস করেনি। তার কারণ যতক্ষণ না টেপির ভিডিও এসেছে ততক্ষণ অবধি সন্দীপের কথাই ইপসিতাও বিশ্বাস করেনি, বা আমার কথাতেও ইপসিতা চলেনি। ইপসিতা বলেছে আমি ভিডিওতে যা দেখবো আমি ততক্ষণ অবধি কিছু বলবো না যতক্ষণ না টেপি ভিডিও নামাচ্ছে। টেপির ভিডিও মানে ওর নাম ধরে বলেছে, টেপির ভিডিও দেখার পর
তারপর আমরা সিদ্ধান্ত নেব কে সঠিক কে বেঠিক। অবশ্যই আমি চোখে যেটা দেখে এসেছি সেটা বলেছি। তার মানে সে সময় আমার পাশে ইপসিতাও নেই, সে সময় আমার পাশে দীপ্তিও নেই, সে সময় আমার পাশে রিম্পাও নেই, কেউ নেই আমার পাশে। আমি কিন্তু অনলি ফর মি অ্যান্ড আমার এই ভিউয়ার্সরা সন্দীপের বাড়ি গিয়ে আমি ভিডিও করে A to Z যা যা বলেছি প্রত্যেকটা ভিউয়ার্স বিশ্বাস করেছে। কারণ তারা 5 বছর ধরে সন্দীপদেরকে দেখেছে, সন্দীপের জীবনযাপনের সঙ্গে আমার কথার কতটা মিল তারা খুঁজে পেয়েছে। তখন তারা প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, প্রত্যেকটা মানুষ আমার পাশে ছিল। তখন কিন্তু কোনো ক্রিয়েটার্স এগিয়ে আসেনি, ছিল কিন্তু আমার সাথে ইপসিতা। কিন্তু ও তবুও আমার কথা বিশ্বাস করে কিন্তু সন্দীপের হয়ে ভিডিও নামায়নি না। ও ততক্ষণ অবধি অপেক্ষা করেছে যে ওই দিক থেকে কি আসে, আসল ঘটনা সত্যিকারেরই। আমি তো সন্দীপের কথা শুনলাম, আমি তো টেপিকে দেখিনি, টেপির বিষয়ে জানিনি, টেপির মুখ থেকে কোনো ওয়ার্ড শুনিনি। তাহলে 100% সন্দীপকে বিশ্বাস করাটা, আমি শুধু বলেছি আমি যা যা চোখে দেখেছি, পাড়ার লোক আমাকে যা যা বলেছে সেই ঘটনাটা। বাদবাকি আমিও কিন্তু বলিনি যে আমার চোখে এই, আমি যা যা অনুভব করেছি আমি তাই তাই বলেছি। সেই দিনও তো আমি একাই দাঁড়িয়েছিলাম, তাই না? ছিল কে সাথে? ভিউয়ার্সরা। যেদিন গোটা ইউটিউবের লোক মানুষরা গ্রুপ হয়ে আমাকে গ্রুপ করে আমাকে শেষ করার জন্য, আমাকে এই ওয়াইটি থেকে বের করে দেওয়ার জন্য, আমাকে ওয়াইটি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যখন এক হয়েছিল, সেই দিনও আমি একাই দাঁড়িয়েছিলাম, সাথে ছিল আমার ভিউয়ার্সরা। সেই জন্য আমি সবসময় আপন বল বাহুবল, পরের বল দুর্বল, নিজের বল সবসময় বাহুবল। তা আমি আমার শাশুড়ির কথা সবসময় মনে রেখেছি, বলে নিজের বল বাহুবল, পরের বল দুর্বল। তা আমি নিজের বল আর আমার ভিউয়ার্সটা, কারণ আমি খাচ্ছি কাদের জন্য? এই ভিউয়ার্সটা আমাকে কতটা চিনেছে, ভিউয়ার্সটা আমাকে কতটা ভালোবাসে। সেই দিনও আমার অহংকার ছিল আমার ভিউয়ার্স নিয়ে, কারণ আমি সত্যের পথে ছিলাম। আমার আজকেও ওই অহংকারটা আছে আমার ভিউয়ার্স নিয়ে। আমি বারবার বলেছি আমার 5,000 ভিউয়ার্সই আমার কাছে এনাফ। হতে পারে আমার 60,000-এর চ্যানেল, কিন্তু আমার ভাই, আমার ভালোবাসা 5,000 ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে আশীর্বাদ করবে এবং যারা আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুতে আমার পাশে থাকবে, এটা আমার কাছে এনাফ। আমি সেই দিনও জিতেছি, আমি আগামী দিনেও জিতবো, কারণ আমি প্রত্যেকটা কথা তোমাদের কাছে সত্যি কথা বলবো। এবার বলি সন্দীপের বাড়ি থেকে ইপসিতা বলো, ইপসিতাও কিন্তু ভীষণ, ইপসিতা ভিডিও করে এখান থেকে, ও দেখে পুরো মন থেকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তুলে নিয়ে ভিডিও করে। ইপসিতা প্রত্যেকটা সময় আমার মাম্পির জন্য ইপসিতা বরাবর লড়াই দিয়ে গেছে। আমি কিন্তু কোনোদিন পারিনি ঠাকুরের জন্য লড়াই করতে, রনের জন্য লড়াই করতে। বরাবর এই অফিসিয়াল বিডি তনুজা আমার মেয়ের জন্য লড়াই করে গেছে, অর্পর জন্য লড়াই করছে। আমি কিন্তু পারিনি ওর জন্য কোনোদিন লড়াই করতে, ওকে নিয়ে চরম কাটাছেড়া করেছে, আমি পারিনি। আরশ খানের জন্য আমি কিন্তু পারিনি, আরশ খানের জন্যও আরশ খানের মাকে নিয়ে, আরশ খানকে নিয়ে নোংরা কথা এই দালাল বলেছে। হয়তো আমি সাথে সাথে ভিডিও নামাতে পারিনি, কিন্তু এরা কোনোদিন দেখেনি যে সীমাদি ভিডিও নামালো কি নামালো না, আমার জন্য নামালে তবেই আমি তার জন্য নামাবো, এটা কোনোদিন দেখেনি। তারা কিন্তু তাদের ডিউটি, তারা কিন্তু আমাকে অটুট ভালোবাসা দিয়ে গেছে। কোনো দিন আমি দেখিনি ইপসিতার ভিতরে ঈর্ষা, ইপসিতার ভিতরে রাগ, ইপসিতার ভিতরে অভিমান, আমি কোনো দিন দেখিনি। না দেখেছি আমি আরশের ভিতরে, না দেখেছি আমি তনুজার ভিতরে, এদের ভিতরে আমি দেখিনি। এইসব মানুষগুলো সেই সময় টক্কর দিয়ে লড়াই দিয়ে গেছে। এই যে আজকে ডেটে সবসময় ভাবতে হবে আমরা একাই 100। আজকে সোমা ধরিত্রী, এই যে বলছি সোমা ধরিত্রী সীমা, এরা আমি যদি একাই 100 হই, তাহলে সাথে সোমা ধরিত্রী আর সীমা 3 জন মিলে গেলে ভাবো একাই কত গুণ হয়ে গেলাম। আর এরা তো আমার আছেই, সৎ পথে থাকলে, সৎ উদ্দেশ্যে এগোলে, সৎ পথ বাঁচলে প্রত্যেকটা মানুষ তার সাথে জুড়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার পাশে থাকবে। আজকে দুর্গা বাহিনী, আজকে কৃষাণুকে মায়ের কাছ থেকে, মানে বাবার কাছ থেকে সুন্দর পরিবেশে রয়েছে, সুন্দরভাবে মানুষ হচ্ছে, সুন্দর জীবনযাপন কাটাচ্ছে, এটা পছন্দ না অনেকের পছন্দ মার কাকা খেলা করবে, ও কাকা না চোর, মা আর ফোকলা চোর খেলা করবে, সেটা যেন ওখানে বসে কৃষাণু দেখে শেখে। কৃষাণু যেন দিনের পর দিন রাতের পর রাত দেখে যে তার মা বাবাকে ফেলে বাবার কাছ থেকে তাকে দূর করে নিয়ে এসে তার ঠাম্মা দাদুর কাছ থেকে ম্যাজিক শিখছে, ঠাম্মার কোলের নাকের প্যাটা মুছে আসছে, রাতের বেলায় ঠাম্মার মামকে ঘুমাচ্ছে, সেইখান থেকে কেড়ে নিয়ে এসে যেন এমন জায়গায় রাখে সেখানে যেন রাতের পর রাত দিনের পর দিন দেখতে পারে মা কী করে ফোকলা চোরের সাথে কাবাডি চুগুড়ি খেলেছে। বাচ্চা মেয়েকে না, বাচ্চা মেয়ের দ্বারা কি বাচ্চা শিশুকে মানুষ করা সম্ভব হবে?
হবে? হবে না। বাচ্চাকে মানুষ করতে গেলে তার একটা অভিজ্ঞতা থাকার দরকার, তাই না? সেই অভিজ্ঞতা তো ফ্ল্যাটে ওর মা গিয়ে দেবে না। যদি মা গিয়ে ফ্ল্যাটে অভিজ্ঞতা দেবে, তার সংসার কে সামলাবে? আর মা রিলস করবে কখন? এদিকে মা রিলস করে, ওদিকে বাবা রিলস করে, এদিকে দাদা বৌদি দুপুরে খেলা করে। তাহলে থাকলো ফোকলা চোরের সাথে টেপি খেলবে, তাহলে পড়ে থাকলো কি কৃষাণু একা। ছেলেটার কি হাল হবে? কিন্তু হ্যাঁ, এরা তো শান্তি পাবে। এই যে ঘোড়া মনে প্রাণে চায়, মনে প্রাণে, শালা আমার বাচ্চা হয়নি যাতে ওই ছোট্ট বাচ্চাটাও মানুষ না হয়, মনে প্রাণে চায় যে যে কোনো প্রকারে কৃষাণু যেন ওর মায়ের কাছেই যায়, মনে প্রাণে চায়, মন দিয়ে প্রাণ দিয়ে যায়, একদম মন প্রাণ থেকে যায় যে কৃষাণু যেন ওর মায়ের কাছেই যায়। ফোকলা চোরের কাছে বসে বসে, যেমন দাদুর কাছে বসে ম্যাজিক শিখছে, ফোকলা চোরের কাছে বসে বসে যেন চুরিবিদ্যা শিখে, মনের প্রাণে চাই। দালাল একবারে ঘোরামুখী মনে প্রাণে চাই, মন দিয়ে একবারে ডাকছে ভগবানকে। দেখা যাক ওর ডাক শোনে না আমাদের ডাক শোনে। আমরাও তো ডাকছি, তাই না? তাই এইবার বলি, তাহলে সেখানটা আমি তোমাদের মেটাতে পারলাম যে সন্দীপের পাশে সেই দিনও আমি একা লড়াই শুরু করেছিলাম, একা লড়াই। এখন আমাদের সাথে কিন্তু অনেক মানুষ। আবারও এই যে কৃষাণু তার বাবার কাছে থাকবে না, তার চুরিবিদ্যা শিখতে যাবে, সেটাও নির্ভর করছে কোথায়? হ্যাঁ, মহামান্য আদালতের কাছে। সেখান থেকে আমরাও চাইব সঠিক বিচার পাই। এই জন্যে আমাদের পাশে এখনও বহু মানুষ আছে, বহু মানুষ। তাদেরকে ক্যামেরা খুলে ভিডিও করতে হয় না, তারা কমেন্ট বক্সে এমন ঝাঁক, এমন ধাপা ধাপ, এমন টাপা টাপ একবারে শুইয়ে দিতে পারে, সেটা বলার কোনো কথা নেই। এইদিকে দালাল নাকি সন্দীপদের বাড়ি ইনভিজিবল কাউকে দেখতে পাচ্ছে, লুচি বেলায় নাকি চুরি শুনত, খান খান কাকন বাজে রে। কিরে তুই নাকি গানের লিরিক্স ভুলে যাচ্ছিস? হ্যাঁ কি রে শাহ, মানে এক্সাইটিং, আনন্দে কি বলবে, মানে ওই যে একটা সন্দীপের একটা বেডরুম আছে, সেই বেডরুমের মধ্যে কে আছে, ছান ছান কাকন বাজে রে। মানে এই সবুজ চুড়ি পরার এখন তো সবার মানে ট্রেন্ড চলছে। সেই জায়গায় সন্দীপেরও নাকি গার্লফ্রেন্ড বা যেই হোক, ইনভিজিবল যেটাই হোক, সেও নাকি সবুজ চুড়ি পরে আছে। তো এতদিন তো এখনই শুনলাম যেন সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে, এই করোনা কন্ট্রোভার্সি, এই দেখো এখানে দেখা যাচ্ছে, তুই করছিস কেন? এই মা বলে ফেললি, এই মা করলি কেন? সন্দীপ যখন চাইছে মিথ্যে কন্ট্রোভার্সি, প্রথম দিন কিছু বলেছিস এমন যেটা তোর ভিউয়ার্সটা শুনে ইন্টারেস্ট হয়েছে, ভিউ বেশি এসেছে, এখন দেখছিস না ইচ্ছা থাকলেও কন্ট্রোভার্সিটা করতেই হচ্ছে। সন্দীপের ঘরে কে আছে? সন্দীপের মেডিকেল টেস্ট করে নে। ও না, সন্দীপের চরিত্রে দোষ যায়নি। সন্দীপের বলেছে যে ওই দিকটা নিজেকে কন্ট্রোল রেখেছে, যে মায়ের কাছে ঘুমিয়েছে দোতলায়, আর সন্দীপ একা নিচে শুচ্ছে, আর ওই দিকটায় মার ছেলের কাছে আমাদের কিষাণুর নতুন মা এসে গেছে। কিষাণুর নতুন মা ব্যারিস্টারের হবে, ব্যারিস্টার বুঝেছিস? হ্যাঁ, যে সে মা হবে না, কৃষাণুর নতুন মা হবে, সে একজন ওকালতি পড়ছে, ওকালতি ব্যারিস্টার। তাই চোর না, সে আবার চোরকে শাস্তি দেয়। কেমন কম্বিনেশন দেখো, টেপি পালিয়েছে চোরের সাথে, আর সন্দীপের জীবন আগে পরে যদি সন্দীপ এখনো তো হ্যাঁ বলেনি, যদি জোরে সে কিন্তু একজন ব্যারিস্টারই হবে। যতক্ষণ সন্দীপ হ্যাঁ না বলছে ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। ভাই তো আমি কিছু বলিনি, তোমরা কিছু শোনোনি, প্লিজ তোমরা কিছু শোনোনি, আমি কিছু বলিনি, তোমরা কিছু শোনোনি। আরে মুখ থেকে শুধু ফুটুক করে বেরিয়ে যায়, ভালো লাগে না, পেটটা আমার খুব পাতলা। যাই হোক, সে যেই হোক, তবে শিক্ষিত আনবে, অন্তপক্ষে চুরিবিদ্যা শেখাবে না। ওই যে গয়না চোর, কবিতা চোর আর চোরনি মিলে ল্যাঠা মাছ গামলার মধ্যে তিরিং বিরিং করে, ওই সব না, একদম শিক্ষিত, প্রপার শিক্ষিত। কারণ সভ্যভদ্র, শোনো, একটা পরিবেশ মেনটেন করতে হয়। আর সন্দীপদের ভিডিও বেশিরভাগ শিক্ষিত মানুষ, ভীষণ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষরা দেখে, তার জন্য আর বেশিরভাগই বাইরে। তোমরা দেখেছো যে যখন এই বাংলাদেশে ইন্টারনেটটা ছিল না, তখন সন্দীপের ভিউজটা একটু ডাউন হয়েছিল। তার কারণই হচ্ছে অনেক ভিউয়ার্স বাংলাদেশ থেকে দেখে, আর হচ্ছে বিদেশ থেকেও দেখে।
সেই সময় আর অনেক বাংলাদেশি আছে, বিদেশে আছে, অনেক ইন্ডিয়ান আছে, বিদেশে আছে। তাদের মনের পরিস্থিতি, বাংলাদেশে এত বড় একটা মানে অঘটন চলছিল, মনের পরিস্থিতি সবারই সব দিকে খারাপ ছিল। তাই বেশ ভিউজটা ডাউন সেই সময় সবারই গেছে, আমারও গেছে। কারণ সন্দীপের যদি ভিউজ ডাউন যায় আমারও যাবে, এটাই ন্যাচারাল ব্যাপার। কারণ সন্দীপের ঘর থেকেই কিন্তু আমার বেশিরভাগ ভিউয়ার্স সাবস্ক্রাইবার এসছে। সেই দিকেই দেখলাম যে বুঝলাম। আর সন্দীপের এটা যেই সব ভিউয়ার্সটা সন্দীপের, সেগুলো বেশিরভাগই কিন্তু নর্থ বেঙ্গল থেকেই আসছে, অনেক কটা এসছে, কলকাতা থেকেও দু একটা সম্বন্ধ এসছে। এবং কিন্তু আমরা একজনের সঙ্গে আপাতত কথা বলেছি, যেটুকু বলেছি সেটুকু হচ্ছে জাস্ট কথা বলা, এর বাইরে আমরা সম্পর্ক এখনও এগোয়নি। কারণ সন্দীপ এখনও হ্যাঁ বলেনি। কারণ সন্দীপের ছেলেকে এত ইম্পর্টেন্স, মানে ওর ছেলে ছাড়া ও মোটামুটি অন্য কোনো দিকেই তাকাচ্ছে না। তাই এবার ওদের পরিবারের লোকরা সত্যিকারেরই সন্দীপদের পরিবার, সন্দীপের মাকে বাবাকে এতটাই পছন্দ হয়েছে, আর পরিবারটা এত নিলিবিলি, সেই জায়গায় সন্দীপ মানে অপেক্ষা করবে, বা তাদের মনের ইচ্ছা অনেক দিনেরই। কিন্তু যেহেতু বিয়ে হয়েছিল সেই জায়গায় এইসব কথা তো কোনোদিন বলা যায় না। কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে সেটা দেখে তাদের মনের কথা তারা আমাদের বলেছে। কিন্তু সে কিন্তু বেশ শিক্ষিত, গুণবতী এবং কালচার ভালো, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। সন্দীপ কি জিম আর এমনি করছে, বডি ফিট, হ্যাঁ বডিটা ফিট, 1 2 1 2 3 4 5 6, আর ওদিকে টেপি কর। দেখো সন্দীপের এভরিডে কিন্তু ব্যায়ামটা করে। টেপি কী করে? টেপি শুধু তোমাদের ভাওতা মারে। টেপি হলো ঠক আর সন্দীপ হলো সাচ্চা। সন্দীপের জন্য আমিও আছি সাচ্চা। সাচ্চা পথে সাচ্চা লোকরা চলবে, কিসের ভয়? আর সঙ্গীতা দিদিভাই আছে। শোনো, সঙ্গীতা দিদিভাই যখন কেসটা হাতে নেয়, প্রথম দিনই সন্দীপের একটা ভুল কেস চলছিল, উনি ধরে ফেলেছে প্রথম দিনই। আর উনি প্রথম দিনই এমন কিছু কাজ করেছে, সেটা দেখে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি। সন্দীপকে দিয়ে তো কিছু কাজ করিয়েছে, তাছাড়াও উনি ওনার তরফ থেকে অনেক এমন কাজ আছে যেগুলো সঙ্গীতা দিদিভাই নিজের তরফ থেকে নিজের গ্যাটের পয়সা দিয়ে নিজে করে। বাইরের লোক মানে সব পয়সা বাইরের থেকে নেয় না, কিছু কাজ আছে নিজের গ্যাটের টাকা খরচ করে উনি করে দেয়। শুধু যেগুলো ওনাদের কাজ, যেগুলো মানে উকিল যাবে, যেগুলো উকিল খরচা, সেগুলো তো ভাই দিতে হবে, সেগুলো তো ঘর থেকে সবাই দেবে না। তো এইগুলো যেগুলো সন্দীপকে দিয়ে করানোর কথা, সেগুলো সন্দীপদেরকে দিয়ে করিয়েছে, যেগুলো সঙ্গীতা দিদিভাই নিজের করার কথা। এই যে সন্দীপ প্রথমে যেসব জায়গায় গিয়ে সম্মান পেত না, যেসব জায়গায় গেলে সন্দীপকে মানে একটু অন্যভাবে করতো, সেসব জায়গা থেকে মানুষ ডেকে সন্দীপের কাছ থেকে সমস্ত জিনিস জানতে চাইছে। দেখো এতদিন ছিল সন্দীপ নিজে জানাতে চাইছে, গিয়ে সন্দীপ পিছনে ঘুরছে, তারা কিন্তু সেই ইয়েটা দেয়নি। পরবর্তীতে সঙ্গীতা দিদিভাই আসার পর সেই চিঠিগুলো নোটিশগুলো করার পর কী হলো, তারা ডেকে বসে বলছে যে কী প্রবলেম আপনি বলুন, ডিটেলসে বলুন, শুরু থেকে বলুন, কী ঘটনা ঘটেছে বলুন, কী করতে হবে বলুন, কী করণীয়, যেগুলো করতে হবে সেগুলো সন্দীপকে দেখিয়ে দিল, আর যেগুলো তারা করবে সেগুলো সন্দীপকে বলে দিল। ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা আইনের কাজ আইনের পথ দিয়ে চলবো, কিসের ভয়? সংবিধানের রায় আছে, সংবিধানের অনুমতি আছে, সংবিধানের হিসাবে চলবে। সংবিধানে অনুমতি যখন আছে নিয়ে যাবে বাচ্চাকে, এতদিন দেরি করলো কেন? পরের দিনই বাচ্চা যখন দিতে যাচ্ছিল সংবিধান অনুযায়ী, যে 17 তারিখ রাতে বাচ্চা ডিমান্ড করেছে, 18 তারিখ সকালে দিতে যাচ্ছিল, নেয়নি কেন? তারপরেও 3 মাসের মধ্যে যখনই মাল রিকভারি করতে এলো, তখনও সংবিধানের আওতার মধ্যে ছিল। মাল রিকভারি করতে গেছে, পুলিশ রয়েছে, পুলিশের সাথে তার নিজের বাবা আছে, মা আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের এরিয়ার পুলিশ আছে, বাচ্চা নেয়ার রাইট 100 to 100% ছিল, নিল না কেন? তখনও ফোকলার সঙ্গে সেটেল হয়নি, তখনও বুঝে উঠতে পারিনি কন্টেন্ট হিসেবে এই বাচ্চাটাকে একদিন আমার লাগবে। 5 লাখ টাকা দেবো না বলেছে, তারপর থেকে বাচ্চা নেব চিন্তা এলো কেন? 5 লাখ টাকাটা যদি সেদিনই সন্দীপ দিয়ে দিত, তাহলে তাতে করে ডিভোর্স হয়ে যেত, তাহলে তো বাচ্চার কোনো কথাই আসতো না। কেন? এগুলো সংবিধানে নেই, সংবিধানে লেখা নেই। এগুলো সংবিধানে, এইগুলো যে কাজগুলো হয়েছিল এইগুলো প্রত্যেকটা কোর্ট পেপারে উকিল মারফত হয়েছে, এইসব ডকুমেন্টসগুলো নেই। বাবা কত
বড় বড় শিক্ষিতরা বসে আছি, প্রনাউন্সিয়েশন যাতে সঠিকভাবে উচ্চারণ হয়, কত বড় বড় ইংলিশ প্রনাউন্সিয়েশন সব ঠিকঠাক আছে যাদের, তারা বসে আছে ভারতীয় সংবিধানের প্রত্যেকটা পার্ট বাই রুলস, পার্ট বাই পার্ট পড়ার জন্যে। আমরা কেন ভাই? যাও ভারতের সংবিধান পড়ো, আইন অনুযায়ী যেটা হবে সেটা করো, ফালতু ফোকাটকা প্যাও প্যাও ম্যাও ম্যাও ঝ্যাক ঝ্যাক কেন? আচ্ছা এইবার আমি হিড়িম্বার একটা প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ রে হিড়িম্বা, আমি বলেছি, হ্যাঁ ঠিক ধরেছিস, আমি বলেছি প্রেম, যে দুধের শিশু রেখে প্রেম করে তার মুখে মার লাগছে, মা। যে শিশুর মায়ের বুকে দুধ খাচ্ছে সেই মা কি করে অন্য পুরুষের জন্য প্রেম আসে? হ্যাঁ, বাচ্চা কলেজে চলে গেল, তারপরে হচ্ছে অনেক সময় ফ্রি টাইম থাকে, যেমন তোর ফ্রি টাইমে তুই চিংড়ি ঘাটায় গিয়ে একটু নয় চাইনিজ খাবে, একটু নয় ওই ফুকোতে ভেজলিন লাগানোর দরকার নেই, হাওড়া শিয়ালদা গেছে হাওড়া শিয়ালদায় তোর ভেসলিন চালা সব হয়ে যাবে। কেন? কারণ তোর মেয়ে বড় হয়ে গেছে, তোর মেয়ে পড়াশোনা করছে, তোর মেয়ের লাইফে এই সময় তোর বন্ধু আসুক, তোর বান্ধবী আসুক, তোর নায়কার অনেশ্বর আসুক, তোর ব্যক্তিগত ব্যাপার, তোর জন্যে তোর মেয়ের তো কোনো ক্ষতি হবে না, তাই না? তো এটাই কথা। যদি কারোর মনে হয় যে আমার স্বামী দ্বারা আমি নির্যাতিত হচ্ছি, আমি অত্যাচারিত হচ্ছি, আমি কষ্টে আছি, 5 বছর ধরে সে অত্যাচার সহ্য করলো কেন? ওয়াই? তার তো বাবা প্রশাসনের আওতার ভেতরেই জড়িত আছে, সে বলে যখন তখন মেয়েকে নিয়ে গিয়ে হচ্ছে ওদের এই অত্যাচারের 498 দিতে পারতো। এত অপেক্ষা কেন? এত দেরি হলো কেন? প্রেমিক আসা অবধি এ জানতেই পারছিল না যে এর ওপর নির্যাতন হচ্ছে। প্রেমিক আসার পর কী আশ্চর্য ব্যাপার, এ জেনে ফেললো এর ওপরে অত্যাচার হচ্ছে। প্রেমিক না আসা পর্যন্ত ও কেন অনুভব করতে পারিনি ওর ওপর 5 বছর ধরে মেন্টাল টর্চার হচ্ছে? প্রেমিক আসার আগে পর্যন্ত ওদের স্বামী স্ত্রীর এত গুদু মিল ছিল কেন? কিন্তু প্রেমিক আসার পরেই এদের স্বামী স্ত্রীর মাঝখানে ফাটল ধরলো কেন? তাহলে কি এটাকে বলতে পারি পারিবারিক নির্যাতন, না এটা বলতে পারি যে প্রেমিক এসেছে বলে তার জন্যে স্বামীর থেকে ওর একটা ডিস্টেন্স এসেছে, সেই কারণে স্বামীর বাড়ি থেকে যখন ও বেরিয়ে যাচ্ছে তখন এদেরকে ফাঁসানোর জন্য কিছু তো একটা করতে হবে। স্বামী বাড়ি থেকে বেরিয়েও ফাঁসায়নি, 3 মাস ওদের চিন্তাভাবনা করতে লেগে গেছে যে অ্যাকচুয়ালি বধূ নির্যাতন হয়েছে কি হয়নি। সেই রাতেই তো করতে পারতো যে ওর উপরে নির্যাতন হচ্ছে, কারণ সেই রাতে করলে মেডিকেল টেস্ট হতো, মেডিকেল টেস্টে ধরা পড়তো না যে ওর উপরে সত্যি শারীরিক নির্যাতন হয়েছে। একটা মেয়ের উপরে না শারীরিক নির্যাতন কোন কোন পর্যায়ে থাকে সেটা নিশ্চয়ই একটা আইনি ধারা আছে বা আইনি ইয়ে আছে যে এত % ইনজুরি, এত % এখানে এই ইয়ে, তাই না? শুধু টেপি বেরিয়ে যেটা বলেছিল, টেপির সারা পিঠ কাল শিটে ফেলে দিন, টেপি প্রথম দিন বলেছিল কাল সেটা যে পিঠে পড়েছিল সেটা দেখাতে হতো। তো মহিলা কনস্টেবল থাকে, ধরো কেস করছে না, তবুও তো মহিলা কনস্টেবল থাকার সময় দেখাতে পারতো। ওখানে মহিলা কনস্টেবল ছিল, তাদের সাথেও দিদিভাইয়ের কথা হয়েছে, সেই রাতে ও কী বয়ান দিয়েছিল, সেই রাতে ও যা বলেছিল, সেখান থেকে ওর ওপর নির্যাতন যখন হয় তখন জিজ্ঞেস করেছিল ওর মা কোথায় ছিল, তখন ওর মা বলেছিল আমার মা আমার কাছেই ছিল 5 দিন ধরে, ওর মা 3 দিন ধরে ছিল। 14-13 তারিখ রাতে ধরা পড়ে, 14 তারিখে ওর মা চলে আসে, 14, 15, 16 3 দিন ওর মা ছিল। 17 তারিখ দুপুর অবধি ছিল, দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধে মানে বিকেলের দিকে বেরিয়েছে। তাহলে 3.5 দিন থাকার পর কী করে সেই মেয়েটার উপরে নির্যাতন হয় বলো, কী করে হয়? সেই জবাবটাই ও ওখানকার কনস্টেবল বলো বা মহিলা পুলিশ বলো বা ওখানকার সেই দিনকার যে আয়ো ছিল ও দিতে পারেনি, সেই জন্য সেই রাতে 498 কেসটা হয়নি। কিন্তু যেহেতু ওর বাবার একটা প্রভাব আছে, মানে পরিচিত ছিল, সেই কারণে ফোন করে ওর বাবাই ফোন করে একটু ধমকা দিচ্ছিল। আর বাবা থানা থেকে শোনো, সবসময় থানা থেকে প্রথমেই চেষ্টা করে ভয় দেখিয়েই হোক বা ধমকা দিয়ে হোক যেন কেসটা না আগে হয়। যদি ধম দিয়ে যদি কেসটা মিটিয়ে দিয়ে মেয়েটার যদি সংসারটা করানো যায় সেটাই করবি, সেটাই চেষ্টা হয়তো করেছে। আমি হয়তো বলছি, সবই কিন্তু অনুমানে বললাম। আর লেডি কনস্টেবলের সঙ্গে দিদিভাই কথা হয়েছে, এটা ঠিক বললাম। আর সেদিনকার আয়ুর সাথে সঙ্গীতা দিদিভাইয়ের এবং সন্দীপের কথা হয়েছে, এটা ঠিক বললাম। বড়োবাবুর সঙ্গে সেই একই টেবিলে বসে সঙ্গীতা দিদিভাই, সন্দীপ, আমি সেখানে বসেছিলাম, সেখানে অনেক কথা হয়েছে, এটাও ঠিক বললাম।
কিন্তু এই যে ফোন করে কি বলা হয়েছে যে আদতেও থানা থেকে ফোন এসেছিল না ওর বাবা করেছিল, এটা নিয়ে আমি বলা হয়তো। আর অনেক সময় হয় থানাতে, এটা হয়, এটা আমার চোখের সামনে হয়েছে যে সবসময় তারা চেষ্টা করে কেস করার আগে যদি ফোন করে প্রবলেমটা মিটিয়ে দেওয়া যায়। তা ফোন করে তো সেই রাতেই সন্দীপকে ডেকেছিল, সন্দীপ তো ভয়ে জড়সড় হয়ে যায়নি, ভয় পেয়ে গেছে, আর সেই ভয়ের জ্বালায় ওই ভিডিওটা নামিয়েছে। পরের দিনকে সন্দীপকে থানায় দেখা করতে বলেছিল বাচ্চা নিয়ে। তো সন্দীপ শোনো, এটা প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এরই ভয় হবে। আগের দিন এত অশান্তি, আর যেহেতু 498 বারবার করে গেছে, সেখানে 498 হলে ওদের কী শাস্তি হতে পারে সেই সম্বন্ধে ওরা জানে, মানে শুনেছে, সেই দিকে ওর ভয় প্রাণী, এটা সব পুরুষের সব মানুষের থাকবে। তো সেই দিনও ও ভয়েই পাড়ার লোকও বলেছে দেখো বাচ্চা আইনত তো সেই সময় রাখা যায় না, তুমি বাচ্চা দিয়ে দাও। সেই সময় ও কিন্তু বুকে পাথর রেখে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। নেয়নি কেন রে? এই গাবলি, এই হিড়িম্বা, এই যারা বাচ্চা মেয়েটার জন্য অনুতপ্ত, কষ্ট হচ্ছে, নেয়নি কেন রে? নেয়নি কেন? কেন নেয়নি? ওয়াই জিজ্ঞেস করিস তো? এগুলো সব ভিউয়ার্স, ও তো বিয়ে ওখানে যাওয়ার পরও 3 মাস, ওর 2 ফেব্রুয়ারি বলছি, হ্যাঁ 2 ফেব্রুয়ারি বা 3 ফেব্রুয়ারিতে গিয়ে দেখবে একটা ভিডিও আছে, বাচ্চার জন্য আইনি ব্যবস্থা নিলাম। ও দেখাতে পারবে সেদিনের যে ভিডিওটা করেছিল সেটা দরুনে কী ও আইনি ব্যবস্থা নিয়েছিল, কী দরখাস্ত জমা দিয়েছিল, কী ও আইনি পদ্ধতি নিয়েছিল যেটা বাচ্চা নেবে বলে, সেটার কাগজ কই, সেটা কেসটা কত দূরে এগোলো, সেই বিষয়টা কী হলো জিজ্ঞেস করেছিস? ওই মিথ্যেবাদীর জন্য লড়তে এসেছিস মুখ করে। চলো, ও সব কথাগুলো কি ক্লিয়ার করেছি? যে দীপ্তির ক্ষেত্রে আমি বলবো দীপ্তির যথেষ্ট স্পাইনাল কর্ড আছে, তার জন্য দীপ্তি প্রত্যেকটা মুহূর্তেও নিজের দমে নিজের মতো করে লড়ে গেছে। আর দ্বিতীয়ত দীপ্তিকে শেখাতে লাগে না, দীপ্তির বিবেক থেকে যেটা মনে হয় দীপ্তি করে। দীপ্তি অনেক দিন ধরে ভিডিও করে, আমি কিন্তু MSL-এর এগেনস্টে ভিডিও করলেও দীপ্তিকে কোনোদিন দেখিনি আমার এগেনস্টে কোনো ভিডিও নামাতে, আর দীপ্তি কোনোদিন আমাকে কোনো বাজে কথা বলেওনি। সে কারণে আমাকে সবসময় এরা চাইতো দীপ্তিকে যাতে আমি বাজে কথা বলি বা বাজেভাবে ভিডিও নামাই। দীপ্তি আমার প্রতি সফট হার্টেড বিষয়টা ওদের হজম হতো না। দীপ্তি কখনোই যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতো সেটা নিয়ে ওদের ভীষণ প্রবলেম হতো, আর সেটা নিয়ে ওরা আমাকে বলতো যে আপনি খুব বেড়ে খেলেন, আপনি খুব বেড়ে খেলেন। তারপরে দেখলাম বেড়ে খেলে ওই দীপ্তির লাইভ, দীপ্তির কমেন্ট বক্স, তারপরে দীপ্তির পায়ে তেল মাখিয়ে এই দালালের গায়ে পচা ডিম পচা টমেটো ছুড়বে বলে দক্ষিণেশ্বর অব্দি নিয়ে গেছে। আর আজকে দেখি দালাল আর আজ না কাল লাইভে দেখি দালালের দিদি একসাথে বলেছে আছে, দালাল নাকি এই দিক থেকে বীর্য ছুড়বে, ওইদিকে দালালের দিদির মুখের মধ্যে গিয়ে পড়বে। এইগুলো ওরা বলতো, ওরা ভিডিও করতো একটা, কালকে দেখি সব একসাথে। ও মাই গড, এটাকে বলে দোগলা, দোগলা, এই দোগলা, এই দোগলার দল। একজন তো বললামই তার বাবাকে নিয়ে শুয়েছে বলে সে কি আনন্দ লাগে। সীমাদি তুমি যখন বলো না যে ওর বুকের খাঁচায় লাথি মেরে করে পরটা যখন এবার লাথি মারো, আর ওর পাঁজরটা যখন মারমার করে ভেঙে গিয়ে তুমি হাত ঢুকিয়ে ওর অচিন পাখি বের করে উড়িয়ে দাও, কি আনন্দ লাগে, কি শান্তি পায় এই মানুষটা, এই পুরুষটা। এক মচ্ছর আদমিকে এই হাফ লেডিসটা আমার মৃত বাবার সাথে আমায় শুয়েছে, আমার যে কি শান্তি লাগে। কাল দেখছি সব এক